শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসে, সঙ্গে আছি রহমান রনক। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর। শেয়ার বাজারের এই মুহূর্তের খবর নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী হিরোজুম্মান। চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ রণ। জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারের বছরের শেষ কার্য দিবসের লেনদেনের চিত্র। রণ, আপনি জানেন 2024 সালের শেষ কার্য দিবস এটি, এবং আজকে ঢাকা শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এবং আজ যদি ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করে, সেক্ষেত্রে আমি আপনাকে তুলনাগুলো বলে দিচ্ছি 2023 সালের সাথে। 2023 সালে মোট 244টি কার্য দিবস লেনদেন হয়েছিল। এর মধ্যে বেড়েছিল 127টি কার্য দিবস, অর্থাৎ সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল 127টি কার্য দিবসে এবং কমেছিল 117টি কার্য দিবসে। 2023 সালে কমার চেয়ে বাড়ার সংখ্যাটা বেশি ছিল। কিন্তু 2024 সালে আমরা যদি দেখি, আজ পর্যন্ত 236টি কার্য দিবস এর লেনদেন সম্পন্ন হতে যাচ্ছে। এর মধ্যে 105 দিন ইন্ডেক্সের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং এর মধ্যে 131 কার্য দিবস নিম্নমুখী প্রবণতা ছিল। আপনি জানেন যে আগস্ট মাসের পর থেকে ঢাকা শেয়ার বাজারে ক্রমান্বয়ে দরপতন হয়েছে এবং নিম্নমুখী প্রবণতা ছিল, যার কারণে গত বছরের তুলনায় এবছর সূচকের পতন হয়েছে বেশি। এখন আমরা দেখে নিচ্ছি লেনদেনের চিত্রটি গত বছরের তুলনায় কেমন ছিল। গত বছর 300 কোটি টাকার নিচে লেনদেন হয়েছিল 14 কার্য দিবস। এই বছর 300 কোটি টাকার নিচে লেনদেন হয়েছে 10 কার্য দিবস, অর্থাৎ এদিক থেকে এবছর এগিয়ে আছে। কিন্তু 300 থেকে 500 কোটি টাকার ঘরে গত বছর লেনদেন হয়েছিল 93টি কার্য দিবস, এই বছর লেনদেন হয়েছে 86টি কার্য দিবস। এক্ষেত্রে একটু পিছিয়ে রয়েছে, অর্থাৎ 300 থেকে 500 কোটি টাকার ঘরে এই বছর লেনদেন কম হয়েছে। 500 থেকে 1000 কোটি টাকার ঘরে গত বছর লেনদেন হয়েছিল 125 কার্য দিবস, এবছর লেনদেন হয়েছে 116 কার্য দিবস। 1000 থেকে 2000 কোটি টাকার মধ্যে লেনদেন হয়েছিল গত বছর 12টি কার্য দিবস, এবছর হয়েছে 22টি কার্য দিবস, এবং এগুলো ছিল বেশিরভাগ আগস্টের আগে। এছাড়া 2000 থেকে 3000 কোটি গত বছর একটিও লেনদেন হয়নি। এবছর আমরা জানি 12ই আগস্ট 2000 কোটি টাকার উপর লেনদেন হয়েছে। এখন জানিয়ে দিচ্ছি সূচকের অবস্থান। এখনও পর্যন্ত সূচক পজিটিভ রয়েছে, 16.75 পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 5221 পয়েন্টে। 204টি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, কমেছে 59টি কোম্পানি শেয়ারের দাম, অপরিবর্তিত রয়েছে 72টি কোম্পানি শেয়ারের দাম। জানিয়ে দিচ্ছি টপ রেডে যে সকল কোম্পানিগুলো রয়েছে, টপ রেডের নামগুলো শুধু জানিয়ে দিচ্ছি: ওরিয়ন ইনফিউশন, পূবালী ব্যাংক, বিএসসি, লিগেসি ফুডওয়্যার, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাব, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, লিন্ডেবিডি, ফাইন ফুডস। এ ছিল টপ রেডে। এখন শতাংশের দিক থেকে কুইকলি জানিয়ে দিচ্ছি। শতাংশের দিক থেকে যে সকল কোম্পানিগুলো প্রথম অবস্থান রয়েছে, এর মধ্যে প্রথম অবস্থান রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, দ্বিতীয় অবস্থান রয়েছে লিগেসি ফুডওয়্যার। এক্ষেত্রে জানিয়ে দেই, গতকাল যে সকল কোম্পানি, 4টি কোম্পানি কোনো বিক্রেতা ছিল না, অর্থাৎ হলটেড হয়ে গিয়েছিল। এর মধ্যে একটি ছিল লিগেসি ফুডওয়্যার, ম্যাগনা কনডেন্স মিল্ক, ওয়েস্টার্ন মেরিন, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। তো রণ, বছরের শেষ কার্য দিবসটি ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে যাচ্ছে ঢাকা শেয়ার বাজার লেনদেন। এই ছিল ঢাকা শেয়ার বাজারের সর্বশেষ অবস্থা। হিরোজুমান, আপনাকে অনেক ধন্যবাদ। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবরাখবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 301 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 39,979 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার। হ্যাংসেংয়ের সূচক 66 পয়েন্ট কমে অবস্থান করছে 20,023 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 8 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,779 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,406 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 6 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্স সূচক 226 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 78,699 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,406 পয়েন্টে। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতির আরও কিছু সংবাদ। রেমিটেন্স বাড়ছে হু হু করে। চলতি মাসেই রেকর্ড রেমিটেন্স দেখতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাস ডিসেম্বরের প্রথম 28 দিনে প্রবাসীরা পাঠিয়েছেন 242 কোটি 10 লাখ
মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 29,000 কোটি টাকা। গত বছর একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল 199 কোটি 10 লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি মাসের প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছে প্রায় 8 কোটি 65 লাখ ডলার। প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, এবারও এগিয়ে ইসলামী ব্যাংক। এদিকে চলতি অর্থ বছরের জুলাই থেকে 28 ডিসেম্বর পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে 1,355 কোটি 80 লাখ মার্কিন ডলার, আর 29 ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ বেড়ে উন্নীত হয়েছে 21.33 বিলিয়ন ডলারে। যুক্তরাজ্যে আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের পার্লামেন্টে লেবার পার্টির সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সম্পত্তি থেকে আয় হওয়া অর্থ 1 বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তাকে 10,000 পাউন্ড জরিমানা করা হতে পারে। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা ডেইলি মেইল। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। সে দেশের পার্লামেন্টে লেবার পার্টির সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার দেশটির আইন ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় অপ্রদর্শিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার। তদন্তে দেখা গেছে একজন এমপি হিসেবে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ম ভঙ্গ করেছেন টিউলিপ। বাড়িওয়ালা হিসেবে 1 বছরের বেশি সময় আয়ের সঠিক বিবরণ দেননি টিউলিপ, যদিও এটিকে প্রশাসনিক ত্রুটি হিসেবে স্ট্যান্ডার্ডস কমিশনারের কাছে ব্যাখ্যা দিয়েছেন তিনি। যুক্তরাজ্যে ভাড়া দেয়া সম্পত্তির ক্ষেত্রে এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট ইপিসি থাকা বাধ্যতামূলক। যে বাড়িওয়ালারা 3 মাসেরও বেশি সময় ধরে ইপিসি নিয়ম মেনে না চলেন তাদের ন্যূনতম 10,000 থেকে শুরু করে 1.5 লাখ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হয়ে থাকে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 400 কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপ সহ তার পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফ্যাসিস্ট আমলে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ ময়মনসিংহের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার সাবেক ডিজি ও তার সহযোগীদের বিরুদ্ধে। পছন্দের ব্যক্তিকে প্রকল্প পরিচালক সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে তাদের যোগসাজশে লুটপাট চালান তারা। কৃষি মন্ত্রণালয় বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাবেক মহাপরিচালক ডক্টর মির্জা মুফাজ্জল ইসলাম ও তার সহযোগী অসাধু কর্মকর্তাদের বেপরোয়া অনিয়ম দুর্নীতির কথা এখনও বিনার কর্মকর্তা কর্মচারীদের মুখে মুখে। অভিযোগ, উপপরিচালক মঞ্জুরুল হোসেন খান, চর হাওর প্রকল্পের পরিচালক ডক্টর শহীদুল ইসলাম সহ কয়েকজনের সাথে আঁতাত করে মহাপরিচালক মির্জা মুফাজ্জল লুটপাটের সিন্ডিকেট গড়ে তোলেন। তার সাথে অনিয়ম দুর্নীতিতে সহায়তা করে ওই কর্মকর্তারাও অঢেল সম্পদের পাহাড় গড়েছেন। তাদের কুকীর্তি সহ ঘুষ দুর্নীতির বিরোধিতা করায় অনেককে চাকরিচ্যুত করা হয়। নিয়োগ বাণিজ্য করেও হাতিয়ে নেন কয়েক কোটি টাকা। প্রকল্পগুলি থেকে যে অনেক অর্থনৈতিক করা হয়েছে, লুটপাট করা হয়েছে। শহীদুল সাহেব প্রকল্প নিছে, কামরুজ্জামান প্ল্যানিং এর উনি প্রকল্প বাউ করে দেয়া, উনিও টাকা হাতাইছে, রফিক সাহেব হাতাইছে, শহীদুল ইসলাম উনিও টাকা হাতাইছে। সরকারের যে সকল এজেন্সি অভিযোগ হইলে পরে দেখে খতিয়া, এগুলো তো হয় না, কম হয়, যার জন্য তো হয়েছে এগুলো। এ বিষয়ে সাবেক ডিজি মুফাজ্জল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। অন্যরা অভিযোগ অস্বীকার করে বলেন, শত্রুপক্ষ তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। এগুলি ফল যারা বলছে এগুলি মিথ্যা বলছে, এরকম কোনো ঘটনা নাই। আমার চাকরি শেষ জীবনে আসছে, আমি খুব সুন্দরভাবে চাকরি করতেছি। শত্রুপক্ষ যারা এরকম হয়তো আমাদেরকে বলতে পারে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সচেতন নাগরিক কমিটির নেতারা। যারাই দুর্নীতি করছে বা তাদের সঙ্গে সম্পৃক্ত ছিল তাকে অবশ্যই এখন একটি যৌক্তিক বিচারের আওতায় আনা প্রয়োজন। কৃষি মন্ত্রণালয় বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একজন ব্যক্তি বা কারোর কোনো একটা বিষয় কিন্তু এটা আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদের রিফ্লেকশন করে না, বাট যদি এরকম কোনো সুনির্দিষ্ট কিছু পাওয়া যায় অবশ্যই সেটা আমরা তলিয়ে দেখব এবং দেখে সেই ব্যাপারে ব্যবস্থা নেব। 2020 সালের 20 মার্চ থেকে 2024 সালের 19 মে পর্যন্ত দায়িত্ব পালন করেন সাবেক মহাপরিচালক ডক্টর মির্জা মুফাজ্জল ইসলাম। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট,
একুশে টেলিভিশন। আমদানি ও ফলন বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। ঢাকার বাজারগুলোতে প্রতি কেজি শিম 50, বেগুন 50, পটল 40, আলু 40 থেকে 60, ফুলকপি ও বাঁধাকপি 15 থেকে 20 এবং লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। কাঁচামরিচের কেজি 80 টাকা। এছাড়া কমেছে অন্যান্য সবজির দামও। দেশের অন্যতম সবজির বাজার বগুড়াতে কমতে শুরু করেছে দাম। কয়েকদিন আগে বাজার ঊর্ধ্বমুখী থাকলেও এখন কিছুটা সহনীয়। প্রায় প্রতিটি সবজির দাম কমেছে 20 থেকে 30 টাকা। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি। দুপুর 1:30 আবারও ফিরে আসবো একটু বিজনেসে আরও আয়োজনে দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকুন।